আমার মাননীয় প্রধানমন্ত্রী আজকে উনি তাহাজ্জুদের নামাজের পরে খোদার কাছে যে মাপ চান, ওনার কোনো মাপ গৃহীত হবে না। ওনার কবর জিয়ারত করার লোক থাকবে না। অযথা অন্যের কবরে যে আছে কি না আছে এই জাতীয় ফাইজলামো পাগলামো অর্বাচীন বক্তব্য করেন না। তারা গুম হয়েছেন, তারা কোথায় আছেন, কি হয়েছেন, তার প্রত্যেকটি তথ্য আমার মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওয়াজেদ জানেন। তাদের যারা গুম হয়েছেন গতকাল হয়েছেন তার প্রতিটি তথ্য আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওয়াজেদ জানেন। কেন বলছি কথা? তাকে এই তথ্য সরবরাহ করে ভারতীয় গোয়েন্দা বাহিনী র, বাংলাদেশের র্যাব এবং ক্লিন হার্ট আগে যেটা ছিলেন, এবং এখানকার যে NSI এবং অন্যরা সকল তথ্যই তার কাছে। এ কথাটা কেন বলছি? আমাকে ভারতের প্রধানমন্ত্রী রাজীব গান্ধী আমার সাথে আলাপ করার জন্য আমাকে ডেকে নিয়ে গেছিলেন। উনি আমাকে বলেছিলেন, ডাক্তার জাফরুল্লাহ সাহেব, তুমি তো কেবল র্যাবের কথা, তুমি তো কেবল রয়ের কথা জানো, আমাকে 8টা গোয়েন্দা বাহিনীর সকালে ফাইল পড়তে হয়। তাই আমি নিশ্চিত আমার তাহাজ্জুদের নামাজ পড়ার পরে আমার মাননীয় প্রধানমন্ত্রীও 8টা বা 6টা এই জাতীয় ফাইল পড়ে থাকেন। প্রত্যেকটা তথ্য ওনার জ্ঞাত। আজকে উনি তাহাজ্জুদের নামাজের পরে খোদার কাছে যে মাপ চান, ওনার কোনো মাপ গৃহীত হবে না যদি না যাদেরকে গুম করেছেন তাদের সকল তথ্য প্রকাশ না করেন। এই জাতীয় ব্যক্তিরা প্রকাশ করতে পারে না। আমি দুঃখের সাথে বলি, অত্যন্ত মর্মাহত হয়ে বলি, উনার ছোট ভাই রাসেল যে হলো, তার জন্য অক্টোবর মাসে সেটা ভালো কাজ করেছেন, তবু তার তো একটা খবর আছে, আমি তো জানি। কিন্তু আজকে যদি ওনার প্রথম সন্তান জয় ওয়াজেদ আমেরিকা থেকে আসার পথে ইকুয়েডর, সালভাডর ও অন্য কোথাও গায়েব হয়ে যায়, উনি সেই বেদনা কিছুটা হয়তো উনি উপলব্ধি করতে পারেন। আমার দ্বিতীয় বক্তব্যটা বলতে চাই, আমাদের মাননীয় প্রধান বিচারপতি, ওনার নৈতিক দায়িত্ব, ওনার বিবেকের কর্তব্য, উনি সুমোটর করে প্রধানমন্ত্রীকে এজলাসে দাঁড় করিয়ে সর্বসম্মুখে জিজ্ঞাসা করা এই সকল ব্যক্তির তথ্য। উনি যদি এটা না করতে পারেন, মাহমুদ হোসেন সাহেব প্রধান বিচারপতি, ওনার কোনো অধিকার নাই এত গুরুত্বপূর্ণ এই আমাদের হাইকোর্টের ওই আসনে বসা। তার নৈতিক দায়িত্ব বিবেকের কারণে এই সুমোটর করে উনি আমাদেরকে জানানো না কথা। লাস্ট কর্তব্য যেটা বলতে চাই, আজকে এই জিনিসের অবসান প্রয়োজন। সেই জন্য আমাদের প্রাক্তন বিচারপতি শাহাবুদ্দিন আহমেদ সাহেব, ATM আফজাল, আমাকে ফজলুল করিমও হতে পারেন, তার সাথে আমাদের অধ্যাপক আসিফ নজরুলকে নিয়ে একটা কমিটি করে, তদন্ত কমিটি করে এটা পরিষ্কার করা হোক, জাতিকে তারা পরিষ্কারভাবে বলুক এই জাতীয় ঘটনার আর পুনরাবৃত্তি হবে না। তা না হলে আমরা মানুষ নই, আমরা কুকুর বিড়ালের অদম ব্যক্তি, এবং তার জন্য দায়ী হবেন প্রধান বিচারপতি। তার জন্য দায়ী হবেন প্রধান বিচারপতি, যাদের বিবেকের জোর নাই, কোমরে জোর নাই, আর দায়ী হবেন আমার মাননীয় প্রধানমন্ত্রী। আমি চাই না, আমি তার সবসময় মঙ্গল কামনাই করি। তার পিতার মৃত্যুতে আওয়ামী লীগের লোকজন কাঁদে নাই, কিন্তু আমার অজান্তে আমি কেঁদেছিলাম। তাই উনার ব্যাপারে এই জাতীয় ঘটনা আমি প্রত্যাশা করি না, চাই না। খোদার কাছে দোয়া করি উনি সুস্থ থেকে ভালোভাবে দেশটাকে সঠিক পথে দিয়ে যাওয়ার জন্য পথ ছেড়ে দিয়ে উনার বোন হয়তো রেহানাকে, মতিয়া চৌধুরীকে, এইসব কাউকে আরও অন্যান্য বিরোধী লোকজনকে এনে একটা জাতীয় সরকার করে সুন্দর সুশাসনের বাংলাদেশ গড়ে তোলেন, তাহলে উনি ইতিহাসের পাতায় থাকবেন। নতুবা উনি
কলঙ্কের ইতে জড়িয়ে পড়বেন, ওনার কবর জিয়ারত করার লোক থাকবে না। অযথা অন্যের কবরে যে আছে কি না আছে এই জাতীয় ফাইজলামো পাগলামো অর্বাচীন বক্তব্য করেন না। খোদা আপনার মঙ্গল করুক। আমরা আজকে সমবেত হয়েছি যখন জাতিসংঘের থেকে 34 জন গুম হওয়া ব্যক্তি সম্পর্কে রাষ্ট্রের কাছে জানতে চেয়েছে। অবাক করা বিষয় হচ্ছে সেখানে এমন একজনের নাম রয়েছে যিনি ভারতীয় নাগরিক এবং যাকে গ্রেপ্তার করা যাকে উঠিয়ে নেওয়া হয়েছে ঢাকার মোহাম্মদপুর থেকে, এবং তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে ভারতের বিহার রাজ্যে। এবং এই বিষয়ে একটি পাবলিক ইন্টারেস্ট লিটিগেশনের অভিযোগ পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন হয়েছে দিল্লি হাইকোর্টে। আমি এই বিষয়টি এই কারণে তুলে আনতে চাচ্ছি যে আজকে গুমটি শুধুমাত্র আমাদের দেশের অভ্যন্তরে হচ্ছে না, এখান থেকে গুম করে ভারতে নিচ্ছে, ভারত থেকে গুম করে এখানে নিচ্ছে। আমাদের একজন মাননীয় সংসদ সদস্য এখান থেকে অপহৃত হলেন, তাকে পাওয়া গেল ভারতে। এই যে আন্তঃরাষ্ট্রীয় একটি ব্যবস্থাপনা আজকের গুমের ঘটনার সাথে যুক্ত হয়েছে, এই বিষয়টি কিন্তু তখনই সংগঠিত হতে পারে যখন রাষ্ট্রের সর্বোচ্চ নীতি নির্ধারকরা এই বিষয়ে সম্মতি দেন। সুতরাং আজকে আর গুমের বিষয়টিকে শুধুমাত্র একজন ওসি বা একজন সিও বা একজন কমান্ডারের উপর বর্তায় না। এই বিষয়টি আজকে রাষ্ট্র যারা পরিচালনা করছেন, রাষ্ট্রের সর্বোচ্চ যিনি, তার উপরেও বর্তায়। কারণ দীর্ঘদিন ধরে আমরা লক্ষ্য করেছি এই অভিযোগ আসছে, আমরা দাবি তুলেছি অবিলম্বে এই বিষয়ে একটি আস্থাভাজন নিরপেক্ষ তদন্ত কমিশন গঠন করা হোক, যে কমিশন এই বিষয়ে তথ্য অনুসন্ধান করবেন, দোষীদের চিহ্নিত করবেন এবং আইনের আওতায় নিয়ে আসবেন। এই বিষয়টিকে বারবার পাশ কাটিয়ে দেওয়া হয়েছে। আজকে 50 বছর ঢাক ঢোল করে দিয়ে পিটিয়ে পালন করা হচ্ছে, কিন্তু এই যে অতি জরুরি জনগুরুত্বপূর্ণ একটি বিষয়, কয়েকশো মানুষ দীর্ঘদিন ধরে অপহৃত হয়েছেন, নিখোঁজ রয়েছেন, রাষ্ট্রের নাগরিক, তাদের বিষয়ে কিন্তু এখন পর্যন্ত দৃশ্যমান তাদেরকে উদ্ধার করা, তাদেরকে কারা গুম করেছে সেই বিষয়ে চিহ্নিত করার জন্য দৃশ্যমান কোনো পদক্ষেপ এখন পর্যন্ত গ্রহণ করা হচ্ছে না। এটি গ্রহণ করার না সবচেয়ে বড় কারণ হচ্ছে রাষ্ট্র, যারা নীতি নির্ধারক, যারা রাষ্ট্র পরিচালনা করছেন, তারা যখন এই বিষয়টিকে স্বীকৃতি দিচ্ছেন বলে সন্দেহ করা হয়, তখনই এই ঘটনাগুলো ঘটে। আমি আর বেশি কথা না বাড়িয়ে আমি শুধু বলবো, যারা এই অপরাধের সাথে অপকর্মের সাথে যাদের নির্দেশনায় করছেন, বন্ধুরা আজকের দিনই শেষ দিন নয়, আরো দিন আছে। এই দিন নিয়ে যাবে সেই দিনের কাছে।